এই মুহূর্তে যারা আমার অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত আছে এবং এই আমার সেশন চলাকালীন সময়ে যারা সংযুক্ত হবে, আমি সবাইকে আমার এই সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রথমেই যারা সংযুক্ত আছে তাদেরকে জিজ্ঞাসা করছি আমার কথা স্পষ্ট করে শোনা যায় কি না, আমার কথা স্পষ্ট করে শোনা যাচ্ছে কি না একটু কমেন্টে জানালে আমার সুবিধা হয়। তিনজন দেখছি এখন আছে, আমি তিনজনকে বলছি তোমরা আমাকে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথা শোনা না গেলে আমি আবার রিসেট করব। ইয়াসিন আরাফাত কাউসার, আমি জিজ্ঞাসা করছি আমার কথা শোনা যায় কি না। প্লিজ টেল মি ইফ ইউ হিয়ার মি or not. Please tell me. Please tell me if you hear me or not. Thank you very much. Thank you very much. আমি যেমনটি আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম গতকালকে যে আজকে আমি টেক্সটের একটা প্যাসেজ নিয়ে আমি ফার্স্ট পেপারের 2-3টা বা 4টি কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেই টেক্সটে আমি তোমাদেরকে পোস্ট করে পাঠিয়ে দিয়েছিলাম যাতে করে তোমরা সেটা বাসায় পড়তে পারো এবং ক্লাসে অর্থাৎ আমার সেশন চলাকালীন সময় তোমরা রেসপন্স করতে পারো, ক্লিয়ারলি বুঝতে পারো। তো আমি এখন কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাব। একটু সময় নিচ্ছি। সিদ্দিক স্যার, আপনাকে অনেক ধন্যবাদ ফর ইউর ভেরি গুড কমেন্ট। আই এম রিয়েলি স্যাটিসফাইড দ্যাট ইউ আর অন ওয়াচ। I am trying to make my camera okay. হ্যাঁ, আমি এখন আমার টেক্সটে আমি চলে যাচ্ছি। যারা আমার সংযুক্ত আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ক্যামেরা টেক্সটে নিয়ে চলে যাচ্ছি। আমি যে টেক্সটটি আজকে পড়াতে যাচ্ছি সেই টেক্সটটি আমি আমার আইপ্যাডের উপরে এটা ফেলেছি, রিফ্লেক্ট করেছি। দেখা যাচ্ছে কি না? সিদ্দিক স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ব্রিং দেম অন ক্যামেরা, আমি ক্যামেরা নিয়ে এসেছি, ক্যামেরায় এখন দেখা যাওয়ার কথা। আমি আজকে এটিকেট এবং ম্যানার নিয়ে আমাদের ফার্স্ট পেপারে একটা লেসন রয়েছে, আমি সেটা নিয়ে আসলে আলোচনা করব। এখানে
50 মার্কস নেই, বোধহয় কিছু মার্কস কমা। যাই হোক, প্রথমে আমি প্যাসেজটি পড়ে নেব। এটা আমাদের টেক্সটে আছে। দিস টেক্সট ইজ অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এটিকেট অ্যান্ড ম্যানার্স and why we need to maintain the rules of etiquette and manners in our life, in our society. এটা নিয়ে আসলে this passage is about the importance and the necessity of etiquette and manners to maintain in the society, especially when we are in company with our elders and seniors and visitors. এগুলো নিয়ে আসলে এই প্যাসেজটি আমি পড়ে যাচ্ছি। যারা আমার সঙ্গে সংযুক্ত আছে আমি সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছি। ক্লিয়ার দেখা যাচ্ছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি কি করতে পারি এখানে? আমি ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হলো ঘোলা দেখা যাচ্ছে। এখন কি ক্লিয়ার? ইজ ইট নাও ক্লিয়ার? আসলে আমার এই ফন্টটা ছোট আছে, দেখি ফন্টটা আমি বড় করতে পারি কিনা দেখি। ফন্টটা বড় করা যায় না, প্রথমে বড় করলে হয়তো ক্লিয়ার হতে পারে। এখন ক্লিয়ার? ফোকাস করেন একটু, ঠিক হয়ে যাবে। Storage almost full. Setting done. এখন কি ক্লিয়ার দেখা যায়? এখন কি ক্লিয়ার দেখা যায়? এখন কি ক্লিয়ার দেখা যায়? যারা আমার সঙ্গে সংযুক্ত আছে সবাইকে বলছি, এখন কি ক্লিয়ার দেখা যায়? নাও is it very much clear to you? Because I have changed the font of the type. আমি ফন্ট চেঞ্জ করেছি, 12 থেকে 14 নিয়ে আসছি। এখন কি ক্লিয়ার? না স্যার, একজন লিখছে না স্যার এখন ক্লিয়ার না। কিন্তু এর চাইতে ভালো ক্লিয়ার করার তো কোনো সুযোগ আমি দেখছি না। না স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি তো বুঝতে পারছি না কেন ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমার মনে হয় এখন ক্লিয়ার, আমার ধারণা এখন ক্লিয়ার। যাই হোক, now I am going through the passage. As a child, you must have been told to greet your elders and আমি আবার পড়ছি, as a child you must have been told, শিশু হিসাবে তোমাকে অবশ্যই বলা হয়েছে টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স, তোমার চেয়ে যারা বড় এবং যারা ভিজিটার্স আগন্তক তাদেরকে অভিবাদন জানানোর জন্য তোমাকে বলা হয়েছে। টু ইউর হোম, তোমার বাড়িতে, অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন, তোমার নিজের যে সংস্কৃতি আছে এবং ঐতিহ্য আছে সে অনুযায়ী তোমার বাড়িতে যারা তোমার চেয়ে বয়সে বেশি এবং তোমার বাড়িতে যদি কেউ বেড়াইতে আসে নিশ্চয়ই তাদেরকে গ্রিট করার জন্য, অভিবাদন জানানোর জন্য, সম্মান জানানোর জন্য তোমাদেরকে বলা হয়েছে। এটি হলো আমাদের বক্তব্য শুরু হলো। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, তোমাকে অবশ্যই শেখানো হয়েছে
টু পোলাইট, বিনম্র হওয়ার জন্য, ইন কোম্পানি এন্ড কিপ কোয়াইট while others, especially your elders, spoke. বলছে যে বিশেষ করে তুমি যখন কোনো কারোর সঙ্গে থাকো বা কারোর সঙ্গে থাকো, কারোর সঙ্গে কোথাও যাও, যাই হোক, কিংবা তুমি যখন অন্যদের সঙ্গে আছো, তখন তোমাকে অবশ্যই বিনম্র থাকতে হবে এবং কোয়াইট থাকতে হবে, বেশি কথা বলা যাবে না। বিশেষ করে তোমার চেয়ে যারা বেশি বয়সের যারা, তাদের সঙ্গে থাকলে সম্ভবত মাঝে অসন্তোষ প্রকাশ করেছে। বিরক্তি মানে হলো অসন্তোষ প্রকাশ করা, বিরক্তি প্রকাশ করা। সাচ স্কুলিং বলতে আসলে এখানে উপদেশ দেওয়া, মানে যখনই কেউ তোমাকে এই ধরনের উপদেশ দিতে গিয়েছে, তখন তুমি হয়তো বিরক্ত হয়েছে এবং বিরক্তি প্রকাশ করেছ। এটা আমাদের লেখকের কথা। পসিবলি সম্ভবত এট টাইমস, মাঝে মাঝে, ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং, মাঝে মাঝে হয়তো এরকম ধরনের তোমাকে যে ডিসিপ্লিন হওয়ার জন্য শিক্ষা দিচ্ছে, দুঃখিত, at times grasped such schooling, possible at times you even protested such disciplining. Now certainly you know, তুমি অবশ্যই এখন জানো, that you can't always behave the way you want, মানে তুমি সবসময় তুমি যেমন করে চাও তেমন আচরণ করতে পারো না, স্পেশালি বিশেষ করে ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, অন্যের উপস্থিতিতে। অন্য লোক যখন থাকবে, তার সামনে, তার উপস্থিতিতে তুমি যেমন ইচ্ছা তেমন আচরণ করতে পারো না। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি, তুমি কারোর সঙ্গে থাকলে কিংবা অ্যাসোসিয়েশনের মধ্যে থাকলে তোমাকে অবশ্যই আচরণের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। উই আর এ সোশ্যাল বিইংস, আমরা সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার দি এফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, এবং আমাদের আচরণ অন্যের উপর কী প্রভাব ফেলে সেই বিষয়টাকে অবশ্যই কনসিডারেশন নিয়ে আসতে হবে, আমলে আনতে হবে। ইভেন এমনকি ইফ উই আর এট হোম, এমনকি আমরা যদি বাড়িতেও থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে আমরা যখন আচরণ করি, তখনও বিষয়টি আমাদের আমলে রাখতে হবে যে আমি যে আচরণটা করছি তার ইফেক্টটা কী হচ্ছে, ফলটা কী হবে। সুতরাং এখানে আমাদের প্রথম যে প্যাসেজটি পেলাম, প্রথম যে প্যারা যেটা আছে, সেটাতে দেওয়া আছে যে আমরা যখন অন্যের সাথে থাকি, কিংবা আমাদের বাড়িতে যখন কোনো আগন্তুক আসে, কিংবা কেউ যাই হোক, বড়রা আসুক অথবা আগন্তুকই আসুক, যেই আসুক না কেন, তাকে আমাদের বাড়িতে আমাদের নিজের যে সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, সে অনুযায়ী তাকে স্বাগত জানাতে হবে। তারপরে বিশেষ করে বড়দের সাথে থাকলে বেশি কথা বলা যাবে না, কখনো কেউ এমন কথা বললে আমরা হয়তো বিরক্তি প্রকাশ করেছি, মাঝে মাঝে খারাপ লেগেছে, কিন্তু তাই বলে আমাদেরকে এটা বললে চলবে না যে অবশ্যই অন্যের উপস্থিতিতে আমরা যেমন ইচ্ছা তেমন আচরণ করতে পারি না, এবং আমাদেরকে অবশ্যই কিছু নিয়মকানুন, অর্থাৎ আচরণের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। কারণ আমরা সামাজিক জীব, এবং বাড়িতেই হোক আর বাইরেই হোক, যেখানেই হোক, আমাদের আচরণের যে ফলাফল সে সম্পর্কে আমাদেরকে অবশ্যই আগে থেকে চিন্তা করে নিতে হবে। এই হলো প্রথম প্যারাতে আমরা পেয়েছি। দ্বিতীয় প্যারাতে আমরা কী পেলাম? উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার। বলছে যে আমাদের সামাজিক যে আচরণ সে সম্পর্কে বলতে গেলে আমাদের দুটি টার্মস বা দুটি শব্দ রয়েছে, সেগুলো হলো এটিকেট অ্যান্ড ম্যানার্স। একটি হলো এটিকেট, যাতে বাংলায় বলে শিষ্টাচার, আর ম্যানার্স হলো আমাদের আচরণের রীতিনীতি। এটি হলো আমাদের, এই দুটি শব্দের মধ্যে
আমরা কেমন করে আমরা সামাজিক আচরণ করব সেটা এই দুটি শব্দের মধ্যে নিহিত আছে। তো এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট ফরাসি শব্দ, অ্যান্ড ইট মিনস, এবং এর অর্থ হল এই, মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, অর্থাৎ সমাজে সঠিক আচরণের যে নিয়মকানুন সেটি আসলে এটিকেট। এটিকেটের অর্থই হলো সমাজে সঠিক আচরণের নিয়মকানুন। The word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. ম্যানার্স বলতে বোঝাচ্ছে একটি সুনির্দিষ্ট সমাজ কিংবা সংস্কৃতিতে যে আচরণটি বিনম্র মনে হয়, বিনম্র বলে বিবেচিত হয়, সেটি আসলে ম্যানার্স। তবে ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার্স ভালোও হতে পারে, খারাপও হতে পারে। ফর এক্সাম্পল, যেমন ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, অর্থাৎ মুখে খাবার নিয়ে কথা বলাটা এটা একটা খারাপ ম্যানার, খারাপ আচরণ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, কেউ আসলে খারাপ আচরণের মানুষকে পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, এটা মনে রাখতে হবে যে এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি করে, ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, অর্থাৎ এটিকেট এবং কালচার এক সমাজ থেকে আরেক সমাজে এবং এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে ভ্যারি করে, ভিন্ন ভিন্ন হয়, একরকম হয় না। আমরা সবাই জানি যে আমাদের এই দেশে ছোট বাচ্চা আমাদের সামনে যদি ধূমপান করে সেটাকে আমরা ভালো চোখে দেখি না, কিংবা ক্লাসরুমে যদি কেউ ধূমপান করে এটা আমরা খুব গর্হিত কাজ মনে করি, কিন্তু পাশ্চাত্যে এরকম কাজ ঘটে থাকে এবং সেখানে খুব গর্হিত মনে করা হয় না। যাই হোক, এটি হলো মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সোশ্যাল ভ্যালুজ বলে এগুলোকে। এই সোশ্যাল ভ্যালুজ নিয়ে আসলে এটিকেট এবং ম্যানার্স হয়। তো আমাদের নাম্বার 3 যে প্যারা, সেখানে কি বলছে, আমরা কোথায় এগুলো শিখতে পারি? We learn etiquette and manners from the parents, families and various institutions such as schools, colleges or professional bodies. অর্থাৎ আমরা এই এটিকেট ও শিষ্টাচার এবং এই আচরণ শিখতে পারি বাবা মার কাছ থেকে, পরিবার থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যেমন স্কুল, কলেজ এবং প্রফেশনাল বডিজ, অর্থাৎ আমরা যেখানে চাকরি বাকরি করি, কাজকর্ম করি, সেই জায়গা থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। There are rules of behavior for all kinds of social occasions. আর বলছে যে সামাজিক যে সমস্ত অকেশনস রয়েছে, উপলক্ষ রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, সে সমস্ত অনুষ্ঠানের কিন্তু কিছু নিয়মকানুন, আচরণের নিয়মকানুন রয়েছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, এবং এই সমস্ত আচরণগুলো শেখা গুরুত্বপূর্ণ। অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, এবং আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো প্র্যাকটিস করাটা গুরুত্বপূর্ণ। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন, বলছে যে মানে বিয়ের অনুষ্ঠানে, ওয়েডিং রিসেপশন মানে হলো বিয়ের অনুষ্ঠানে যে আচরণটি সঠিক বলে মনে হয় সেটি উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, সে আচরণটি ডিবেটিং ক্লাবে সঠিক বা মনে হবে না বা চলবে না, সে আচরণটা ওখানে চলবে না। অর্থাৎ ওয়েডিং পার্টিতে যে আচরণ, বিয়ের অনুষ্ঠানে আমরা যা করতে পারি, ডিবেটিং ক্লাবে গিয়ে আমরা সেই আচরণটা করতে পারি না। Therefore, সুতরাং we have to be careful about etiquette and manners. আমাদেরকে অবশ্যই শিষ্টাচার এবং আচরণ সম্পর্কে আমাদের কেয়ারফুল থাকতে হবে, সচেতন থাকতে হবে। We know how important it is to say please and thank you in everyday life. বলছে যে আমাদের দৈনন্দিন জীবনে প্লিজ, থ্যাংক ইউ এই কথাগুলি বলা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। এ ফি মোর পোলাইট এক্সপ্রেশনস, আরও কিছু বিনম্র কিছু অভিব্যক্তি বা বক্তব্য আছে, কথা আছে, সাথে যেমন পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এগুলো আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট। বলছে যে এই সমস্ত এক্সপ্রেশন যদি ব্যবহার করো তাহলে তোমার দিনটা কি হতে পারে, স্মুথ হতে, মসৃণ হতে পারে, প্লেজেন্ট, আনন্দময় হতে পারে, সুন্দর হতে পারে। এর মানে হলো এই, আমরা যদি এই সমস্ত শব্দ ব্যবহার করে কারোর সঙ্গে কথা বলি, আমরা সবাই জানি এক্সকিউজ মি, পার্ডন মি,
এই সমস্ত কথা বলে আমরা দৃষ্টি আকর্ষণ করি কারোর সঙ্গে আমরা কথা বলতে গেলে, বিশেষ করে অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে আমরা আগে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য in order to draw the attention of an unknown person we usually use such expressions like pardon me, excuse me এগুলো ব্যবহার করে থাকি। যাই হোক, আমার মনে হয় যে আমাদের বক্তব্যটা ক্লিয়ার হয়ে গেছে প্যাসেজের। এখানে তিনটি প্যারা আছে। তিনটি প্যারাতে আমরা তিনটা জিনিস খেয়াল করেছি। আমি অনেকভাবে চেষ্টা করছি অ্যাঙ্গেল ঘোরানোর জন্য, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল আসলে ঘোরাইতে পারছি না। আমি আগে তোমাদের বলেছিলাম তোমরা বইটা সামনে রাখলে সুবিধা হতো। আমি তোমাদেরকে তো আগেই বলে দিই যে যেটা আমি পড়াবো সেটা আগে দিয়ে দিই, যাতে করে তোমরা একটু প্রিপেয়ার থাকতে পারো। আমার কাছে কিন্তু একেবারেই স্পষ্ট লাগছে, অস্পষ্ট মনে হচ্ছে না। যাই হোক, আমি এই যে এখানে 5টি, there are 5, আমরা জানি যে 5টি এমসিকিউ কোশ্চেন আছে। 5 এমসিকিউ কোশ্চেন আমরা একে একে এটা আলোচনা করে। প্রথম কোশ্চেনটা আসে এই টেক্সটের মধ্যে নাই, অর্থাৎ আমি যতটুকু বেছে নিয়েছি সেখানে the word yell can be best replaced by, আমরা জানি এই ধরনের কোশ্চেন হয়। yell মানে হলো চিৎকার করা, yell মানে হলো cry sharply। এই শব্দটি এখানে নাই, আমি দিয়েছি। যাই হোক, তোমাদেরকে এটা বোঝানোর জন্য yell শব্দটি প্যাসেজের মধ্যে নাই, তবু আমি দিয়েছি। The word yell can be best replaced by cry down, weep sharply, harp on, cry out sharply। এই cry out sharply হবে আসলে। yell মানে চিৎকার করা, cry out sharply হলো yell। what does grudge mean? আমি কিন্তু যখন পড়ি তখন গ্রাজের অর্থ বলেছি, নিশ্চয়ই তোমার জানা আছে। overcome, resentment, vanguard, annoyance। আমি কিন্তু বলেছি সেটা, নিশ্চয় মনে আছে তোমাদের। annoyance বিরক্তি, এটা গ্রাজ মানে আসলে annoyance বিরক্তি। Number 3, company is synonymous with company, accompany, association, lot of people, meeting। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখানে তোমরা কি কমেন্ট করলে ভালো হয়। কেউ যদি আনসারটা কমেন্ট করো, আমি আমার ভালো হতো, সুবিধা হতো। আনসারটা কমেন্ট করতে পারবে কেউ? অ্যাসোসিয়েশন, এখানে কোম্পানি মানে হলো অ্যাসোসিয়েশন, অর্থাৎ সঙ্গ। কোম্পানি বলতে আসলে কোনো বন্ধু না, সাথী না, এখানে অ্যাসোসিয়েশন এখানে, অর্থাৎ আমাদের যে টেক্সট আছে টেক্সটের মধ্যে এটা অ্যাসোসিয়েশন। স্কুলিং মিনস, আমি কিন্তু বলেছি স্কুলিং হলো গিভিং অ্যাডভাইস।
এখন কি ক্লিয়ার দেখা যায়? এখন কি ক্লিয়ার দেখা যায়? এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এখন যারা তোমরা আসো একটু কমেন্ট করলে ভালো। এখন কি ক্লিয়ার দেখা যায়? ইয়াসিন, সিয়াম, তুমি যেমন বলছো যে ক্যামেরা একটু উপরে ধরতে, আমি ক্যামেরা উপরে উঠিয়েছি একটু। এখন কি ক্লিয়ার দেখা যায়? তোমরা যারা আছে একটু কমেন্ট করলে ভালো হয়। এখন কি ক্লিয়ার দেখা যায়? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি স্কুলিং মানে আসলে অ্যাডভাইস দেওয়া, স্কুলিং মানে স্কুলে যাওয়া এখানে ঠিক না। স্কুলিং আসলে গিভিং গুড অ্যাডভাইস, গুড লেসন, ঠিক আছে? গিভিং গুড লেসনটা হলো এখানে স্কুলিং। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইফেক্ট, ইফেক্টের শব্দের অর্থ তোমরা সবাই জানো। ইফেক্ট মানে হলো ফল, ইফেক্ট মানে হলো ফল, রেজাল্ট, কনসিকুয়েন্স। তাহলে এখানে অ্যাফেকশন আছে, রেজাল্ট্যান্ট আছে, অ্যাফেক্টেশন আছে, আফটার ম্যাথ আছে। এই আফটার ম্যাথ মানেও কিন্তু ফল, আফটার ম্যাথ মানেও কিন্তু ফল। মনে রাখবে আফটার ম্যাথ মানে হলো ইফেক্ট, রেজাল্ট, আফটার ম্যাথ। ইফেক্ট, রেজাল্ট, আফটার ম্যাথ, কনসিকুয়েন্স, এগুলো সেম মিনিং। আমি আবার বলছি, আফটার ম্যাথ, রেজাল্ট, ইফেক্ট, কনসিকুয়েন্স, এগুলো সব মানে কিন্তু সেম। আমি তোমাদের জন্য একটু বড় করে নিয়েছি কোশ্চেনগুলো। এবার কোশ্চেন নাম্বার বি তোমাদের পরীক্ষায় যেমন করে থাকবে তোমরা খেয়াল করবে। আমি এখানে ফন্টটা চেঞ্জ করে 12 থেকে আমি 14-এ নিয়ে আসছি তোমাদের সুবিধার জন্য। এগুলো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, শর্ট কোশ্চেন আমরা কীভাবে লিখব প্রথমে আমরা বুঝে নেব। Why should you greet your elders and visitors? আমাদের কিন্তু টেক্সটে যেমনটি আছে যে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, যাতে করে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের এল্ডার্সদেরকে এবং ভিজিটরদেরকে গ্রিট করা, কিন্তু কেন করবে তা দেওয়া নেই। কিন্তু শুধু বলা আছে অ্যাকর্ডিং টু ইয়োর কালচার অ্যান্ড ট্রেডিশন। তোমাদের কালচার এবং ট্রেডিশন অনুযায়ী তোমাদের বড়োদেরকে, তোমাদের যারা ভিজিটর্স যারা আসে বাসায় তাদেরকে গ্রিট করতে হয়, কিন্তু কেন করতে হয় তা বলা নেই। কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কথা বলা আছে, সেখান থেকে আমরা কিন্তু আনসারটা বের করে নিতে পারি। হ্যাঁ, এখানে বলা আছে যে ব্যাড ম্যানার্স আছে, তাই না? ব্যাড ম্যানার্স আছে, গুড ম্যানার্স আছে। তারপর বলছে আমরা সমাজে বসবাস করি। তারপর বলা আছে আমরা থ্যাংক ইউ, পার্ডন মি এগুলো ব্যবহার করি। কেন? যাতে করে আমাদের দিনটা সুন্দর যায়। তার মানে বিষয়টা ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। আমরা কেন শিখি এটা, তাই না? আমরা কেন শিখি? আমরা হোয়াই শুড ইউ গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স, কেন আমাদের এল্ডারদেরকে এবং ভিজিটরদেরকে গ্রিট করতে হবে, কেন? আমি এখানে আনসার লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, কারণ এটা না লিখে রাখলে অনেক দেরি হয়ে যায়। আমি তোমাদের সুবিধার্থে আমি লিখে রাখছি যাতে করে তোমাদের সুবিধা হয়। দেখো এখানে এ নাম্বার কোশ্চেন হলো যে কেন তোমাদেরকে তোমাদের এল্ডার এবং ভিজিটরদেরকে গ্রিট করতে হয়। আমি আনসার লিখছি কী হবে দেখো। উই গ্রিট আওয়ার এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স, কেন? টু অনার দিন, তাদেরকে সম্মান করার জন্য, তাদেরকে সম্মান দেখানোর জন্য। কারণ বিকজ ইট ইজ পার্ট অফ আওয়ার এটিকেট অ্যান্ড গুড ম্যানার্স, এটি হলো আমাদের শিষ্টাচার এবং গুড ম্যানার্সের অংশ। অর্থাৎ যারা আমাদের যারা এল্ডার্স, যারা আমাদের আমাদের বাসায় বা আমাদের এখানে বেড়াতে আসে, তাদেরকে সম্মান দেখানো আমাদের এটিকেট, শিষ্টাচার এবং গুড ম্যানার্সের অংশ। সেই জন্যই আমাদেরকে এই কাজটি করতে হবে। কাজ না করলে অর্থাৎ সম্মান দেখাতে হবে, আর না দেখালে কি হয়? ইফ উই ডো নট শো অনার টু দেম, যদি
আমরা তাদেরকে সম্মান না দেখাই, তাহলে ইট উইল বি ব্যাড ম্যানার্স। ইট উইল বি হবে এখানে, ইট উইল বি ব্যাড ম্যানার্স অ্যান্ড ব্যাড বিহেভিয়ার। এটা আমাদের খারাপ আচরণ হবে, তাই না? এটাই হলো আমরা এই জন্যেই অ্যাকচুয়ালি in order to show that we are the people of good manners, we are the people of etiquette, we show honor to our elders and visitors. আমরা যে ভালো মানুষ, আমরা যে ভদ্র মানুষ, আমরা যে বিনম্র মানুষ, আমাদের আচার আচরণ ভালো, সেটাই দেখানোর জন্য আমরা আমাদের যারা এল্ডার্স এবং যারা ভিজিটার্স তাদেরকে আমরা সম্মান দেখাই, হ্যাঁ, গ্রিট করি। তো বি নাম্বার কোশ্চেনটা আমরা আগে দেখে আসি যে হোয়ার ডু উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম। একেবারে টেক্সটে আসে, হুবহু দিলে কোনো অসুবিধা নেই। আমরা কোথা থেকে এটিকেট এবং ম্যানার্স শিখতে পাই? এখানে একেবারে দেওয়া, সুন্দর করে দেওয়া আছে। প্রথম যে ফার্স্ট ইয়েতে দেওয়া আছে, এই দেখো এখানে থার্ড যে প্যারা দেওয়া আছে, থার্ড প্যারাতে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ and various institutions such as schools, colleges and professional bodies. আমি ঠিক এই কথাটাই লিখছি, দেখো কোনো সমস্যা নেই। We learn etiquette and manners from our parents, families and various institutions such as schools, colleges or professional bodies. একেবারে ক্লিয়ার। আনসারটা যে দেওয়া সবাহু, আমাদের লিখতে কোনো সমস্যা নেই। কোশ্চেন নাম্বার সিতে দেওয়া আছে কি দেখো, কোশ্চেন নাম্বার সিতে হোয়াই ডু ম্যানার্স ভ্যারি ফ্রম সোসাইটি টু সোসাইটি। এক সমাজ থেকে আরেক সমাজে ম্যানার্স ভ্যারি করে কেন? কারণ কি? কারণটা হলো তাদের এক একটা সমাজের মূল্যবোধ, আমি কিন্তু যখন পড়াই তখন বলেছি এক একটা সমাজের মূল্যবোধ এক এক রকমের, এবং এই ভ্যালুজ বা সোশ্যাল ভ্যালুজ অনুযায়ী কিন্তু তাদের এই এটিকেট এবং ম্যানার্স গড়ে ওঠে। আমি সে কথাই কিন্তু বলেছি। নাম্বার দেখো, ম্যানার্স ভ্যারি ফ্রম সোসাইটি টু সোসাইটি বিকজ, কারণ every society has its own set of values and norms. প্রত্যেক সমাজের তাদের নিজস্ব এই মূল্যবোধ এবং আচার আচরণের বিধি আছে। অ্যাজ এ রেজাল্ট, সে কারণে পিপুল লিভিং ইন ওয়ান পার্টিকুলার সোসাইটি, একটি সুনির্দিষ্ট সমাজে বসবাসরত মানুষ ডেভেলপ দেয়ার ওন পার্টিকুলার কালচার অফ এটিকেট অ্যান্ড ম্যানার্স, অর্থাৎ তাদের নির্দিষ্ট এই সংস্কৃতির শিষ্টাচার এবং এই যে আচার আচরণ সেটা তার গড়ে তোলে। তাদের যেহেতু নিজেদের মূল্যবোধ আছে, এই বিধি আছে, এবং সে অনুযায়ী তারা তাদের এটিকেট এবং ম্যানার্সটা গড়ে তোলে সে অনুযায়ী। এই কারণেই ভ্যারি করে। কারণটা হলো এটা, একটা সমাজের মূল্যবোধ একদিন গড়ে ওঠেন, বহুদিন, বহু বছর, শত বছর, হাজার বছর ধরে গড়ে ওঠে। হ্যাঁ, 20 বছর, 15 বছর, 200 বছর, 500 বছর আগে যারা যে কাজটি করে গেছে তাদের ছেলেমেয়েরা, তাদের সন্তানরা অর্থাৎ নাতি, তাদের না ছেলে মেয়ে সবাই ওইটাকে ফলো করে। বিষয়টা হলো এরকম। আচ্ছা, আমরা এবার ডি নাম্বারে দেখি, চলে যাই। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন আওয়ার এভরিডে লাইফ? কেন এটা গুরুত্বপূর্ণ? থ্যাংক ইউ এবং প্লিজ বলাটা আমাদের দৈনন্দিন জীবনে প্লিজ এবং থ্যাংক ইউ বলাটা গুরুত্বপূর্ণ কেন? দেখো এখানে দেওয়া আছে, দেখো সুন্দর করে দেওয়া আছে। দেখো যে we know how important it is to say please and thank you in everyday life. A few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant. এই কারণে আমার এই দিনটাকে আমার ওই দিনকে সুন্দর করার জন্য, মসৃণ করার জন্য, আনন্দদায়ক করার জন্য এটা বলা দরকার আছে, যাতে করে so that we do not get involved in any unwanted situation, so that we do not quarrel with others, তাই না? So that we do not cause any dissatisfactory feelings in others, যাতে করে অন্যের মধ্যে আমি অসন্তোষের বীজ বপন না করি, এই সমস্ত খারাপ আচরণ করি। সেই জন্যেই, তাই না, আমরা যদি কাউকে কথা বলার সময় এক্সকিউজ মি, প্লিজ, এই সমস্ত কথা বলে, তাহলে
সে সন্তুষ্ট হয়। আমি সে কথা বলেছি, কিন্তু এগুলো দেখো এখানে নাম্বার ডি নাম্বার, এইটা দেখো খেয়াল করে দেখো আমি কি লিখছি এখানে। এটা বোধহয় অস্পষ্ট হয়ে গেছে, ঢাকা It is important to say please and thank you in our everyday life হবে আসলে। Because they make our everyday life smooth and pleasant, কারণ সেই সমস্ত কথাবার্তা আমাদের দৈনন্দিন জীবনকে স্মুথ করে এবং প্লিজেন্ট করে। When we say please or thank you to a person, he or she becomes happy and satisfied with us, তখন আমাদের প্রতি সে কী হয়, স্যাটিসফাইড হয় এবং হ্যাপি হয়। দেন তাহলে দেন দেয়ার ইজ নো এনি চান্স অফ মিসবিহেভিয়ার, দেন খারাপ আচরণের কোনো সুযোগ থাকে না। তো এই হলো, এই কথাগুলো লিখতে হবে একটু বানিয়ে সানিয়ে লিখতে হবে, বুঝে লিখতে হবে, তাই না? বিষয়টি বুঝে লিখতে হবে যে আসলে ঘটনাটা কি। সব কথাই যে টেক্সটে থাকবে এরকম না, কিছু কথা আমাদেরকে বুঝে লিখতে হবে। একটা লাইন পড়ে সেখান থেকে পড়ে বুঝে লিখতে হবে। যাই হোক, ইন নাম্বার কোশ্চেন দেখো, হোয়াই শুড উই অ্যাবাইড বাই দ্য রুলস অফ বিহেভিয়ার, কেন আমাদেরকে আচরণের হোয়াই শুড উই অ্যাবাইড বাই দ্য রুলস অফ বিহেভিয়ার, কেন আমাদেরকে আচরণের নিয়মকানুন অ্যাবাইড মানে মেনে চলতে হবে। কারণ কি আমি লিখছি দেখো, we should abide by the rules of behavior so that we can live in peace and harmony with all others around us in society, সমাজে আমাদের চারপাশে যারা আছে সবার সঙ্গে যাতে করে মিল দিয়ে শান্তিতে বসবাস করতে পারি, সেই জন্যে আমাদেরকে আচরণের নিয়মগুলো শিখতে হবে। আমাদেরকে আচরণের নিয়মগুলো শিখতে হবে যাতে করে আমরা আমাদের চারপাশের সমাজে যারা বসবাস করে তাদের সঙ্গে শান্তিতে সৌহার্দ্যের সঙ্গে মিল দিয়ে বসবাস করতে পারি। আদারওয়াইজ অন্যথায় দ্য সোসাইটি উইল বিকাম রেস্টলেস, সমাজ অস্থির হয়ে যাবে, অ্যান্ড দি কন্ডিশনস অফ পিস অ্যান্ড হারমোনি উইল কোল্যাপস, এবং শান্তি এবং এই যে মিলের শান্তি এবং সৌহার্দ্যের যে শর্তগুলো ভেঙে পড়বে, থাকবে না। হ্যাঁ, এই জন্যে আমাদেরকে এই নিয়মকানুন মেনে চলতে হবে। আমরা কোশ্চেন নাম্বার 2-তে চলে যাই। এখানে কোশ্চেন নাম্বার 2 হলো, তোমরা বুঝতে পারছো, এটা সবাই তোমরা জানো, এটা হলো ফ্লো চার্ট। আমাদেরকে ফ্লো চার্ট শিখতে হবে খুব ভালো করে, কারণ ফ্লো চার্ট কিন্তু পরীক্ষা আসবে। ফ্লো চার্ট পরীক্ষা আসবে। আমি ফ্লো চার্টটা একদিকে নিচে নামাই নেই, তাহলে সুবিধা হবে আমার। তোমরা যারা এখন আছো, তোমরা যারা আমার সঙ্গে যুক্ত আছে, একটু লিখে জানালে সুবিধা হয়। ক্লিয়ারলি শোনা যায়? ক্লিয়ারলি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা এবং দেখা যাচ্ছে? এখন দেখছি একেবারেই নাই। যারা তোমরা আছো একটু কমেন্ট করো, দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, এটা আই এম সরি, এটা হলো আমরা লিখবো হলো
ফ্লো চার্ট লিখবো। এখানে ফ্লো চার্টের প্যাসেজ দেওয়া আছে, দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং হাউ অ্যানি ফ্রাঙ্ক সাফার্ড অ্যাজ ভিকটিম অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা এটা পড়েছি ক্লাসে যে অ্যানি ফ্রাঙ্ক একটা খুব বিশ্ববিখ্যাত এক ব্যক্তিত্ব, একটা ছোট্ট একটা শিশু। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং সে ইহুদি শিশু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে জার্মানিদের যুদ্ধের শিকারে পরিণত হয়েছিল। তাকে সে লুকিয়েছিল, পালিয়েছিল বেশ কিছুদিন তার বাবার সঙ্গে, তার পরিবারের সঙ্গে, কিন্তু পরবর্তী পর্যায়ে সবাই মারা যায় বা যুদ্ধে নিহত হয়, হারিয়ে যায়। এবং এই অ্যানি ফ্রাঙ্কও নিহত হয়, শেষ পর্যন্ত নিহত হয়, মারা যায়, টাইফাস রোগে মারা যায়। কিন্তু ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তার যে সাফারিংস হয়েছে, যে দুঃখ কষ্ট ভোগ করেছিল, সেইটা সে তার ডায়েরিতে লিখেছিল। পরবর্তী পর্যায়ে তার ডায়েরিটা তার বাবা ছাপিয়ে দিয়েছিল একটা বই আকারে, এবং এই ছোট্ট বইটি পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত বইয়ে পরিণত হয়েছিল এবং ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট সেলিং বুকস, পৃথিবীর অন্যতম যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, সবচেয়ে বেশি পাবলিশড হয়েছে এমন তালিকার সেই বই এটা হয়েছিল। এবং সেই বইটার নাম ছিল বোধহয় দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল নামে বইটা ছাপানো হয়েছে। যাই হোক, কোশ্চেন হলো এখানে যে হাউ অ্যানি ফ্রাঙ্ক সাফার্ড, কীভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সে দুর্ভোগ তার হয়েছিল, অর্থাৎ কীভাবে সে সাফার করেছিল, কীভাবে, এটি হলো আমাদের কোশ্চেন। অর্থাৎ আমাদের যে প্যাসেজ আছে, এই প্যাসেজের মধ্যে তার সাফারিংসটা কীভাবে আসছে সেটা আমাদের লিখতে হবে। Anne Frank is perhaps the most well-known victims of the Nazi Holocaust of World War II. অ্যানি ফ্রাঙ্ক, অ্যান্ড এখানে একটা ফুল স্টপ হবে সম্ভবত, এই জায়গায় ফুল স্টপ নাই দেখছি। Annie born on 12 June 1929 was given a diary at the age of 13 in which she chronicled, মানে লিখেছিল, chronic মানে লেখা বর্ণনা করা, her life from 1942 to 1944. During this time, Annie spent 2 years in hiding with her family in Nazi-occupied Amsterdam, আমেরিকার জায়গা একটা, in a secret annex with, জার্মানির, জার্মানির একটা জায়গার নাম, in a secret annex with 4 other Jews, মানে ইহুদি, betrayed and discovered in 1944, and he was sent to the Bergen-Belsen concentration camp, where she died of typhus in 1945. And his father, Otto Frank, was the only occupant of the secret annex to survive the war. In 1947, he published Annie's diary as the Diary of a Young Girl. Annie's account of her internment মানে হলো বন্দি দশা, বন্দিত্ব, imprisonment, as well as her deep belief in humanity, has become one of the world's most widely read books. আবার বলছি, Annie Frank is perhaps the most well-known victims of the Nazi Holocaust. বলছে অ্যানি ফ্রাঙ্ক সম্ভবত এই যে নাজি যে হলোকস্ট, অর্থাৎ জার্মানির যে নাৎসি বাহিনী ছিল, সে নাৎসি বাহিনীর যে যারা শিকার হয়েছিল, তার শিকারগুলির মধ্যে সবচাইতে পরিচিত যে শিকার, সে তার নাম হলো অ্যানি ফ্রাঙ্ক। অ্যানি বন, অর্থাৎ অ্যানি 1929 সালের 12 জুন জন্মগ্রহণ করেন, এবং তিনি তাকে তার বয়স যখন 13 বছর, তাকে একটা ডায়েরি দিয়েছিল তার বাবা, ইন হুইচ, যার মধ্যে সে ক্রনিকল হার লাইফ, তার জীবন বৃত্তান্ত লিখেছিল ফ্রম 1942 টু 1944। এই সময়ের মধ্যে তার কী কী ঘটেছিল সব লিখেছিল ওই ডায়েরিতে। During this time, এই সময় অ্যানি স্পেন্ড 2 years in hiding, অর্থাৎ এই সময় সে 2 বছর লুকিয়েছিল, হাইডিং মানে লুকিয়েছিল, উইথ তার ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে, নাজি অকুপাইড আমস্টারডাম
আমস্টারডামে লুকিয়েছিল, যেটা নাজিদের দখলে ছিল, ইন এ সেক্রেট অ্যানেক্স উইথ একটা গোপন একটা কক্ষে, উইথ 4 আদার্স জুজ, অন্য আরও 4 ইহুদের সঙ্গে। তো বিট্রে মানে কেউ বিট্রে করেছিল, অ্যান্ড ডিসকভার্ড ইন 1944, কে বিট্রে করে তাদের নাম বলে দিয়েছিল এরা এই জায়গায় আছে। এটা বিট্রে মানে এই, হ্যাঁ, বিট্রে মানে হলো বিশ্বাসঘাতকতা করা, তো বিশ্বাসঘাতকতা করে বলে দিয়েছিল যে তারা এই জায়গায় আছে। তো যাই হোক, তো বিট্রেড অ্যান্ড ডিসকভার্ড ইন 1944, অ্যানি ওয়াজ সেন্ট, তারপরে অ্যানিকে পাঠিয়ে দিল কোথায়? টু দ্য বার্জ অ্যান্ড বেলস অ্যান্ড কনসেন্ট্রেশন ক্যাম্প। ও কনসেন্ট্রেশন ক্যাম্প মানে যেখানে, যে ক্যাম্পে তাদেরকে রাখা হতো, বন্দীদেরকে রাখা হতো এবং অত্যাচার করা হতো। হোয়ার শি ডায়েড অফ টাইফাস, যেখানে সে টাইফাস রোগে মারা যায় ইন 1945। তো অ্যানিস ফাদার অটো ফ্র্যাঙ্ক ওয়াজ দ্য অনলি অকুপেন্ট, একমাত্র অকুপেন্ট মানে যারা ওখানে ছিল তাদের মধ্যে একমাত্র হলো এই অ্যানিস ফাদার অটো ফ্র্যাঙ্ক। তিনিই শুধুমাত্র ওই যুদ্ধের পরে বেঁচে ছিল, আর সবাই মারা গিয়েছিল। তো ইন 1947 হি পাবলিশড অ্যানিস ডায়েরি অ্যাজ দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, অ্যানিস অ্যাকাউন্ট অফ হার ইন্টারনমেন্ট মানে হলো প্রিজনমেন্ট, মানে বন্দিত্বের সময় তার যে কাহিনী, সে কাহিনী সে যে লিখেছিল সেটা তার বইতে প্রকাশ করেছিল। যাই হোক, এই হলো ঘটনা। আমাদের লিখতে হবে হলো এই অ্যানি, সে তার যে দুর্ভোগ হয়েছিল, তার যে সাফারিংস ছিল, সাফারিংসগুলো লিখতে হবে। আমি দেখো এই প্যাসেজের মধ্যে তার সাফারিংসগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি লাল কালি দিয়ে। ভিকটিম অফ দ্য নাজি হলোকস্ট, এটা একটা পয়েন্ট। তারপরে স্পেন্ড 2 years ইন হাইডিং, এটা একটা পয়েন্ট। বিট্রেড হয়েছিল, এটা একটা পয়েন্ট। ডিসকভার্ড হয়েছিল, এটা একটা পয়েন্ট। সেন্ট টু দ্য বার্জেন বেলস অ্যান্ড কনসেন্ট্রেশন ক্যাম্প, এটা একটা পয়েন্ট। এবং টাইফাসে মারা যায়, এটা একটা পয়েন্ট। তো এগুলোকে আমি ঠিক এইভাবে না লিখে আমি আমার মতো করে লিখছি। কীভাবে লিখছি খেয়াল করে দেখো। ভিক্টিমাইজড বাই নাজি হলোকস্ট, নাজি হলোকস্টের দ্বারা সে ভিক্টিমাইজড হয়েছিল। ভিক্টিমাইজড বাই নাজি হলোকস্টের দ্বারা সে শিকারে পরিণত হয়েছিল। স্পেন্ড 2 years ইন হাইডিং, 2 বছর লুকিয়েছিল। আমি দেখো এখানে শুরু হয়েছে ভিক্টিমাইজ পাস্ট পার্টিসিপল দিয়ে। ভিকটিমকে ভাব মানে ভিক্টিমাইজড, এখানে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। তা আমি সবগুলো কিন্তু পাস্ট পার্টিসিপল করেছি, মানে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেহেতু প্রথমটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ, সবগুলোই পাস্ট পার্টিসিপল ফ্রেজ নাম্বার 1। নাম্বার 2 হলো দেখো ফ্লো চার্ট মানে হলো এই যে সাফারিংস, এই সাফারিংসটা এই টেক্সটের মধ্যে কিভাবে আসছে, কোনটার পর কোনটা আসছে। হ্যাঁ, আমি কিন্তু পরপর যেভাবে আসছে সেভাবে লিখছি, মানে এমনটি নয় আগেরটা পরে পরেরটা আগে, এভাবে না। ঠিক ফ্লো মানে হলো যে প্রবাহে, অর্থাৎ সাফারিংস যে প্রবাহে যে ক্রম অনুযায়ী টেক্সটের মধ্যে আসছে ঠিক সেভাবে লিখতে হবে। আগেরটা পরে পরেরটা আগে, এভাবে চেঞ্জ করা যাবে না, প্লেস চেঞ্জ করা যাবে না। আমি কিন্তু ঠিক সেভাবে লিখছি। দেখো 1 নম্বর হলো ঠিক টেক্সটে এই পয়েন্টসগুলো যে প্রবাহে আসছে, যে ফ্লোতে আসছে, সেই ফ্লো ঠিক রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে প্রথম যে দেওয়া আছে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা যে ফ্রেজে আছে ঠিক সেই ফ্রেজ মেনটেন করতে পারলে সবচেয়ে ভালো হয়। কি ফ্রেজ আছে? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আমি এখানে সবগুলোই পাস্ট পার্টিসিপল ফ্রেজ। একটু ঝাপসা লাগছে আসলে, আমি চেষ্টা করছি ঝাপসা ঠিক করার জন্য। যাই হোক, তোমরা খেয়াল করবে। এটা আমি যেমনটি বলেছি বইটা আগে রাখলে ভালো হয় তোমাদের সামনে। স্পেন্ড 2 years অফ হাইডিং, 2 বছর লুকিয়েছিল, সেটা এটা কষ্ট, এটা একটা। বিট্রেড বাই সামওয়ান অ্যাবাউট হার হাইডিং, তার হাইডিং সম্পর্কে কেউ তাকে বিট্রে করেছিল, এটা একটা পয়েন্ট। যদিও এই কথাগুলি নাই, কিন্তু কথাগুলি সত্য। সামওয়ান বিট্রে করেছিল কি সম্পর্কে? সে কোথায় লুকিয়েছিল সে সম্পর্কে। আমি যদি একটু বানিয়ে দিয়েছি, বিট্রেড বাই সামওয়ান অ্যাবাউট হার হাইডিং, তাই না? একটু আমি এটা লাগিয়ে দিয়েছি কথাটা স্পষ্ট করার জন্য, কথাটাকে মানে পূর্ণ করার জন্য আমি এটা লাগিয়ে দিয়েছি। ডিসকভার্ড ইন 1944, সবগুলো কিন্তু পাস্ট পার্টিসিপল খেয়াল করবে। এবং লাস্টে দেখো, তারপরে সেন্ট টু দ্য বার্ডস অ্যান্ড বেলস অ্যান্ড কনসেন্ট্রেশন ক্যাম্প, এবং লাস্টে ডায়েড অফ টাইফাস ইন 1945। সবগুলোই কিন্তু
পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ নাম্বার 1। নাম্বার 2 হলো আমি এই প্যাসেজের মধ্যে যে ফ্লো আছে, আমি কিন্তু কোনো ফ্লো ব্রেক করি নাই। যাই হোক, আজকে মতো আমি ক্লাস এখানে শেষ করব, কারণ আরও দুটো কোশ্চেন এখানে ছিল, আজকে শেষ করে যাবে না। আমার ক্লাসের সময় শেষ হয়ে গেছে। এরপরে আছে সামারাইজার লিখতে দেরি হবে, হ্যাঁ, সামারি লিখতে দেরি হবে। যাই হোক, আমি আমার শিটটা পাঠিয়ে দিচ্ছি ইয়ে করে, পিডিএফ ফাইল করে, এবং আমার ক্লাসটাও আমি পোস্ট করে দেব। আমি জানি না ক্লাসটা কেমন হয়েছে আজকে। তো যারা আমার সঙ্গে ছিলে, একটু কষ্ট করে, কোনো কোনো সময় ক্লাস ঝাপসা আসছে, আমি আজ ঠিক করতে পারি নাই। তো যারা আছো, আমি সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আগামী ক্লাসে হয়তো এই বাদ বাকি কোশ্চেন আলোচনা করব। এর সঙ্গে নতুন দু একটা পয়েন্ট থাকতে পারে, নতুন একটা কোশ্চেন থাকতে পারে, তবে আমি সেটা কালকে জানিয়ে দেবো। পরশুদিন আমি কি পড়াবো সেটা আমি আগামীকালকে ইনশাআল্লাহ জানিয়ে দেবো। তবে এই ক্লাসে দুটি কোশ্চেন বাকি আছে, কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 4, সেইটা আমি করাবো নিশ্চয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এই কথা বলে আমি আজকের মতো আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তবে আমি আগামী ক্লাসে আরও কীভাবে ক্লিয়ার করা যায় সেটা আমি চেষ্টা করে দেখব। ধন্যবাদ সবাইকে।